আষাঢ়ের শেষ ভাগ, আকাশ যেন সর্বক্ষণ মুখ ভার করে থাকে। রাশেদ যখন আমডাঙ্গা গ্রামে এসে পৌঁছাল, তখন ঝিনিঝিনি বৃষ্টি আর ভেজা মাটির সোদা গন্ধে চারপাশটা কেমন যেন মায়াবী আর বিষণ্ণ লাগছিল। তার উদ্দেশ্য একটাই, এই নির্জনতায় বসে তার অসমাপ্ত উপন্যাসটা শেষ করা। শহরের ফ্ল্যাটের চার দেওয়ালে বসে তার কলম যেন একেবারে থেমে গিয়েছিল। গ্রামের একেবারে শেষ প্রান্তে দিগন্তজোড়া ধানক্ষেতের পাশে দাঁড়িয়ে আছে পুরনো জমিদার বাড়িটা। কালের করাল গ্রাসে দালানের পোলেস্তারা খসে পড়েছে, দেওয়ালে শ্যাওলার গাঢ় সবুজ আস্তনন। কিন্তু বাড়িটার একটা অদ্ভুত আকর্ষণ আছে। এখানেই আগামী 1 মাস রাশেদের ঠিকানা। বাস থেকে নেমে ভাঙাচোরা রাস্তা ধরে জমিদার বাড়ির গেটে পৌঁছতেই করিম চাচার সাথে দেখা হল। শীর্ণকায় মানুষটা, চোখে মুখে গভীর অভিজ্ঞতা আর উদ্বেগের ছাপ। রাশেদকে দেখে একটা লম্বা সালাম দিয়ে বললেন, আপনি তাইলে রাশেদ সাব, শহরের বাবু? রাশেদ হেসে বলল, বাবু নই চাচা, লেখক। এখানে একটু নিরিবিলি থাকতে এসেছি। করিম চাচা বাড়ির বিশাল লোহার গেটটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলতে খুলতে বললেন, নিরিবিলি তো পাইবেন সাব, এইখানের রাইত হইলে শিয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কিছু শোনার জোর নেই। তবে কথাটা শেষ না করে থেমে গেলেন তিনি। রাশেদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তবে কি চাচা? করিম চাচা চারদিকে একবার তাকিয়ে চাপা গলায় বললেন, এই বাড়ির পিছনের নিমতলাটারে এড়াইয়া চলবেন সাব, দিনে দুপুরে ওইখানে কেউ যায় না, আর ঝড় বাদলের রাইতে তো কথাই নাই, ওইটা ভালো জায়গা না। রাশেদ এসব গ্রাম্য কুসংস্কার শুনে মনে মনে হাসল, বলল, কেন চাচা, ভূতের ভয় নাকি? করিম চাচার মুখটা শোনে ফ্যাকাশে হয়ে গেল। হাসবেন না সাব, বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার, কিন্তু আমার বাপ দাদারা যা কইয়া গেছেন তা মিথ্যা না। ওই নিমতলা এক অভিশাপ আছে, এক জিনের আছর। লোকে কয় নিশিথিনী, সে শুধু অমাবস্যার ঝড় বৃষ্টির রাইতে বের হয়। তার রূপেও যেমন ভোলানোর জাদু, তার ক্রোধেও তেমন সর্বনাশের আগুন। রাশেদ এসব কথায় কান দিল না। তার কাছে এগুলো স্রেফ গল্প। লেখকদের জন্য এসব রসদ হিসেবে কাজে দেয়। সে করিম চাচার কাঁধে হাত রেখে বলল, চিন্তা করবেন না চাচা, আমি ওসব দিকে যাব না। এখন ঘরটা দেখিয়ে দিন। পুরনো বাড়িটার ভেতরটা স্যাঁতস্যাঁতে আর অন্ধকার। আসবাবপত্র বলতে প্রায় কিছুই নেই। একটা পুরনো খাট, একটা টেবিল আর একটা চেয়ার। তবে রাশেদের জন্য এইটুকুই যথেষ্ট ছিল। তার ল্যাপটপ আর বইয়ের ব্যাগটাই তার জগৎ। প্রথম কয়েকটা দিন ভালোই কাটল। দিনের বেলা রাশেদ তার লেখার টেবিলে বসে থাকত। জানলার বাইরে বৃষ্টির একটানা রিমঝিম শব্দ, ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার ঐকতান তার লেখার জন্য দারুণ এক আবহ তৈরি করেছিল। করিম চাচা রোজ সকালে এসে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যেতেন আর বারবার নিমতলার দিকে না যাওয়ার জন্য সতর্ক করতেন। কিন্তু 1 সপ্তাহ পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। একদিন গভীর রাতে লেখার টেবিলে কাজ করতে করতে রাশেদ হঠাৎ একটা মিষ্টি গন্ধ পেল। ঠিক বেলি বা জুঁই ফুলের মতো নয়, আরও তীব্র মাদকপূর্ণ এক অচেনা ফুলের সুবাস। এত রাতে এই জঙ্গলি জায়গায় এমন পারফিউমের মতো গন্ধ কোত্থেকে আসবে? সে উঠে জানলা দিয়ে বাইরে তাকাল। ঘুটঘুটে অন্ধকার, শুধু দূরে ধান ক্ষেতের ওপারে জোনাকিদের টিপটিপ আলো। পরদিন রাতে ঘটল আরেক ঘটনা। দোতলার বারান্দায় সে পায়চারি করছিল। হঠাৎ তার মনে হল বাড়ির পেছনে সেই নিষিদ্ধ নিমতলার দিকে কেউ একজন দাঁড়িয়ে আছে। আবছা অন্ধকার একটা সাদা ছায়া মূর্তি। শাড়ি পরা কোনো নারীর অবয়ব বলে মনে হল। রাশেদ চোখ কচলে আবার তাকাতেই মূর্তিটা উধাও। সে ভাবল হয়তো চোখের ভুল, দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকার ফল। কিন্তু ভয়টা প্রথম জাঁকিয়ে বসল তৃতীয় রাতে। সেদিন মাঝরাতে গভীর ঘুম ভেঙে গেল রাশেদের। কিসের যেন একটা মৃদু শব্দ হচ্ছে। কান পেতে শুনল সে, নূপুরের শব্দ। ঝুম ঝুম ঝুম, খুব আস্তে, ছন্দের তালে তালে কেউ যেন নিচের তলার লম্বা বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে। রাশেদের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। এই বাড়িতে তো সেদার করিম চাচা ছাড়া কেউ ঢোকে না, আর করিম চাচা রাতে থাকেন না। সাহস সঞ্চয় করে সে বিছানা থেকে নামল। দরজার ফাঁক দিয়ে উকি দিতেই তার শরীরটা জমে গেল। আবছা চাঁদের আলোয় সে স্পষ্ট দেখল লম্বা বারান্দার এক মাথা থেকে অন্য মাথায় ধীর পায়ে হেঁটে যাচ্ছে এক নারী। পরনে তার বেলো ধবধবে শাড়ি, লম্বা কালো চুল পিঠ ছাপিয়ে নেমে গেছে। মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু তার হাঁটার ভঙ্গি, তার শরীরের কারবা কেমন যেন অপার্থিব,
সম্মোহনী। রাশেদ পাথরের মতন দাঁড়িয়ে রইল। নারী মূর্তিটা বারান্দার শেষ প্রান্তের অন্ধকারে মিলে যাওয়ার আগে একবারের জন্য শুধু ঘাড় ঘুরিয়েছিল। সেই অন্ধকারেও রাশেদের মনে হয়েছিল দুটো উজ্জ্বল চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে। পরদিন সকালে করিম চাচাকে ব্যাপারটা বলতেই তার মুখটা ভয়ে সাদা হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বললেন, সাব, আমি আপনারে না করেছিলাম, ওইটা নিশিথিনী, আপনি ভুল দেখেন নাই, সে আপনারে জানান দিতাছে, আই জমা বর্ষা আর আসমানটাও ভালো না, রাইতে ঝড় হইব। সাব, দোহাই লাগে আপনার, আইজ রাইতে ঘরের সব দরজা জানালা বন্ধ করে ভিতরে থাকবেন, কোনো শব্দ শুনলেও বাইর হবেন না, কোনো নারী কণ্ঠ শুনলেও না। রাশেদের যুক্তিবাদী মন তখনও পুরোপুরি হার মানেনি, কিন্তু বুকের ভেতর একটা অজানা ভয় কাটার মতন দ্বিধেছিল। সন্ধ্যা নামার সাথে সাথেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। করিম চাচার কথাই সত্যি হল। শুরু হল তুমুল ঝড়। বিদ্যুৎ চমকানি তীক্ষ্ণ আলোয় ক্ষণিকের জন্য চরাচর আলোকিত হচ্ছে, আবার পরক্ষণেই ডুবে যাচ্ছে নিচ্ছিদ্র অন্ধকারে। সাথে বজ্রপাতের কান ফাটানো শব্দ আর বাতাসের তীব্র গর্জন। পুরনো জমিদার বাড়ির দরজা জানালাগুলো বাতাসের দাপটে থরথর করে কাঁপছে। রাশেদ করিম চাচার কথা মতো সব দরজা জানালা ভালো করে বন্ধ করে দিয়েছিল। ল্যাপটপ খুলে লেখার চেষ্টা করল, কিন্তু মন বসাতে পারল না। কান খাড়া হয়েছিল বাইরের শব্দের দিকে। রাত তখন প্রায় 12টা। ঝড় যেন তার সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক তখনই ঘটল সেই ঘটনা। সব শব্দকে ছাপিয়ে রাশেদের কানে ভেসে এলো এক কান্নার শব্দ, এক নারীর করুণ হৃদয় বিদারক কান্নার আওয়াজ। শব্দটা আসছে বাড়ির পেছনের নিমতলা থেকে। কান্নাটা এতই করুণ ছিল যে কোনো পাষাণ হৃদয়ে মানুষেরও মায়া হবে। রাশেদের মনে হল কোনো অসহায় নারী হয়তো এই ঝড়ে পথ হারিয়ে ওখানে আশ্রয় নিয়েছে। তার যুক্তিবাদী মন বলল, যাই, দেখি কে, হয়তো সাহায্যের প্রয়োজন। কিন্তু করিম চাচার সতর্কবাণী তার পায়ে বেড়ি পড়িয়ে দিল। কান্নার শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। এবার মনে হচ্ছে ঠিক তার জানলার নিচেই। কান্নার সাথে এবার ভাঙা ভাঙা গলায় আকুতি শোনা যাচ্ছে, কেউ আছো, আমায় একটু আশ্রয় দেবে, এই ঝড়ে আমি মারা যাব। কণ্ঠস্বরটা এতই মিষ্টি আর করুণ যে রাশেদের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে আর স্থির থাকতে পারল না। সব দ্বিধা ঝেড়ে ফেলে সে টর্চ হাতে দরজা খুলে বাইরে এলো। বারান্দায় পা রাখতেই ঝড়ের জাপটায় সেটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। টর্চের আলো ফেলে সে দেখল উঠোনের মাঝামাঝি বৃষ্টিতে কাক ভেজে হয়ে দাঁড়িয়ে আছে এক অপরূপা নারী। বয়স পরচর 20-22, পরনে সাদা শাড়ি যা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। মেঘের মতন কালো চুল মুখ ঢেকে দিয়েছে, সে থরথর করে কাঁপছে। রাশেদ এগিয়ে গিয়ে বলল, কে আপনি, এত রাতে এখানে? মেয়েটা ভেজা চুল সরিয়ে মুখ তুলল। বিদ্যুৎ চমকানির আলোয় রাশেদ ওই মুখটা দেখেই স্তব্ধ হয়ে গেল। এমন স্বর্গীয় সৌন্দর্য সে জীবনে দেখেনি। টানা টানা কাজল কালো চোখ, নিখুঁত ঠোঁট, ফর্সা রং যেন কোনো শিল্পী পরম যত্নে এঁকেছে। চোখে তার সীমাহীন ভয় আর অসহায়ত্ব। মেয়েটা কাঁপা কাঁপা গলায় বলল, আমি পথ হারিয়ে ফেলেছি, আমার নাম লায়লা, পাশের গ্রামে আমার বাড়ি, এই ঝড়ে আর এগুতে পারছিলাম না, আপনার বাড়িতে কি একটু আশ্রয় হবে, শুধু রাতটুকুর জন্য? তার কণ্ঠ আর রূপের জাদুতে রাশেদের সব ভয়, সব সতর্কতা কর্পূরের মতন উবে গেল। সে বলল, অবশ্যই অবশ্যই, ভেতরে আসুন। মেয়েটাকে ভেতরে নিয়ে এসে দরজা বন্ধ করল রাশেদ। তাকে একটা শুকনো তোয়ালে দিয়ে বলল, আপনি কাপড় পাল্টে নিন। কিন্তু মেয়েটা শুধু মৃদু হাসল। সেই হাসিটা কি অদ্ভুত। রাশেদ তাকে চেয়ারে বসতে দিল। মেয়েটা বসতেই সেই তীব্র মিষ্টি গন্ধটা আবার পেল রাশেদ। এবার গন্ধটা যেন আরও মাদকপূর্ণ। মেয়েটা কথা বলতে শুরু করল। তার কথা বলার ভঙ্গি, তার চোখের চাহনি, সব কিছুতেই একটা অদ্ভুত সম্মোহন ছিল। রাশেদ মন্ত্রমুগ্ধের মতন তার কথা শুনছিল। সে নিজের নাম, পরিচয় সব গড়গড় করে বলে গেল। মেয়েটা শুনছিল আর হাসছিল, কিন্তু সেই হাসিটা আর মিষ্টি লাগছিল না রাশেদের। কেমন যেন শীতল, হিংস্র। হঠাৎ বাইরে একটা প্রচণ্ড শব্দে বাজ পড়ল। ঘরের বাতিটা দপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে শুধু টর্চের আলো জ্বলছে। রাশেদ টর্চটা মেয়েটার মুখে ফেলতেই তার রক্ত হিম হয়ে গেল। এ কি দেখছে সে? যে মুখে কিছুক্ষণ আগেও স্বর্গীয় সৌন্দর্য ছিল, সেই মুখটা ধীরে ধীরে বদলে যাচ্ছে, চামড়া কুঁচকে যাচ্ছে, চোখের মণি দুটো দাউ দাউ করে জ্বলছে আগুনের গোলার মতন। সুন্দর ঠোঁট দুটো ছিলে গিয়ে বেরিয়ে এসেছে ধারালো সন্দান্ত। তার শরীর থেকে মিষ্টি গন্ধের বদলে আবাসছে পচা মাংস আর ভেজা মাটির এক তীব্র দুর্গন্ধ। মেয়েটি, নাকি নিশিথিনী, চেয়ার থেকে উঠে দাঁড়াল। তার পা দুটো মাটি থেকে প্রায় 1 ইঞ্চি উপরে ভাসছে।
তার ছায়াটা দেওয়ালে এক বিভৎস আকার নিয়েছে, যা তার শরীরের সাথে মোটেও মিলছে না। সে এক বিকট ফ্যাঁসফ্যাঁসে গলায় হেসে উঠল, যা শুনে রাশেদের মনে হলো তার কানের পর্দা ফেটে যাবে। ভেবেছিলি আমি অসহায় নারী? তোদের মতন পুরুষদের আমি চিনি। রূপ দেখলেই তোদের জিভ দিয়ে লালা পড়ে। তোর চোখেও আমি সেই লোভ দেখেছিলাম। রাশেদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে চিৎকার করতে চেয়েও পারল না, শরীরটা যেন অবশ হয়ে গেল। নিশিথিনী হিসিস করে বলল, আজ থেকে 100 বছর আগে এই বাড়ির জমিদার আমার রূপের মোহে অন্ধ হয়েছিল। আমি ছিলাম এই গ্রামেরই এক সাধারণ মেয়ে। সে আমায় চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। তাই অমাবস্যার এক ঝড় বৃষ্টির রাতে সে আমায় জোর করে তুলে এনেছিল এই নিমতলায় সে আমার সম্মান নষ্ট করে আমায় খুন করে পুঁতে রেখেছিল। সেই থেকে আমি এখানে আছি। আমার মতো রূপবতী সেজে পুরুষদের প্রলুব্ধ করি, তারপর তাদের রক্ত দিয়ে আমার তৃষ্ণা মেটাই। তোর যুক্তিবাদী মন আজ কোথায় গেল লেখক? এই বলে সে এক লম্বা অমানুষিক লাফ দিয়ে রাশেদের দিকে এগিয়ে এলো। তার লম্বা নখগুলো ছুরির ফলার মতো ঝকমক করছে। ভয়ে মানুষের আদিম প্রবৃত্তিগুলোকে জাগিয়ে তোলে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে রাশেদের অবশ শরীর যেন হঠাৎ করেই শক্তি ফিরে পেল। সে এক ঝটকায় ঘুরে দৌড় দিল। তার লক্ষ্য দোতলায় ওঠার সিঁড়ি। কিন্তু নিশিথিনী তার চেয়েও দ্রুত। ঘরের আসবাবপত্রগুলো নিজে থেকেই উড়ে এসে রাশেদের পথ আটকাতে লাগল। একটা পুরনো চেয়ার সশব্দে তার পায়ের কাছে আছড়ে পড়ল। রাশেদ কোনো মতে সেগুলো এড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। পেছনে নিশিথিনীর বিকট হাসি আর ছুটে আসার শব্দ। তার শীতল নিঃশ্বাস রাশেদ ঘাড়ে অনুভব করতে পারছিল। দোতলায় পৌঁছে সে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিন্তু সে জানে এই কাঠের দরজা ওই অশুভ শক্তিকে বেশিক্ষণ আটকাতে পারবে না। দরজায় শুরু হলো প্রচণ্ড ধাক্কা, যেন কোনো উন্মত্ত হাতি ধাক্কা মারছে। দরজার কাঠ চৌচির হয়ে যেতে লাগল। রাশেদ মরিয়া হয়ে ঘরের ভেতর কিছু খুঁজছিল, বাঁচার উপায়। হঠাৎ তার মনে পড়ল করিম চাচার কথা। ওইটা ভালো জায়গা না। আর কিছু বলেছিলেন তিনি। হ্যাঁ, বলেছিলেন জিনেরা পবিত্র জিনিস ভয় পায়। রাশেদের ব্যাগে তার মায়ের দেওয়া একটা ছোট রূপোর বাক্স ছিল, যার ভেতরে ছিল মক্কা থেকে আনা আতর আর একটা ছোট তসবি। রাশেদ পাগলের মতো ব্যাগটা খুলে বাক্সটা বের করল। দরজাটা সশব্দে ভেঙে গেল। চৌকাঠে দাঁড়িয়ে আছে সেই বিভৎস মূর্তি। তার চোখ দুটো জ্বলছে, মুখ দিয়ে লালা ঝরছে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। রাশেদ কাঁপা কাঁপা হাতে বাক্সটা খুলে তসবিটা বের করে সামনে ধরে চিৎকার করে বলল, দূরে থাক, আমার কাছে আসবি না। তসবিটা দেখেই নিশিথিনী যেন থমকে গেল। তার মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে উঠল। সে এক বিকট চিৎকার করে কয়েক পা পিছিয়ে গেল। কিন্তু তার শক্তি কমেনি। সে হিসিস করে বলল, এটা দিয়ে আমায় বেশিক্ষণ আটকাতে পারবি না। এই বাড়ি আমার এলাকা। সে জানালা দিয়ে বাইরে নিমতলার দিকে তাকালো। তার চোখ দুটো যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। ওই গাছটা আমার শক্তি, ওইখানেই আমার কবর। তোকে আমি ওইখানেই নিয়ে যাব। তোর রক্ত দিয়ে আজ আমি আমার 100 বছরের অতৃপ্তি মেটাব। এই বলে সে দেয়াল বেয়ে সাপের মতন মুভ করতে শুরু করল। রাশেদ বুঝতে পারল এই ঘরে থাকা নিরাপদ নয়, তাকে পালাতে হবে। কিন্তু কোথায়? হঠাৎ করেই বাইরে আবার প্রচণ্ড শব্দে বাজ পড়ল। এবার বাজটা পড়েছে খুব কাছে, বাড়ির পিছনের দিকে। রাশেদ জানালা গিয়ে উঁকি মেরে দেখল একটা অভাবনীয় দৃশ্য। একটা বিশাল অগ্নিগোলক নিমতলার সবচেয়ে পুরনো আর বড় গাছটার ওপর এসে পড়েছে। দাউ দাউ করে আগুন ধরে গেছে গাছটায়। যে গাছটা ছিল নিশিথিনীর শক্তির উৎস, সেটাই এখন জ্বলছে। গাছটা জ্বলে উঠতেই নিশিথিনী এমন এক যন্ত্রণাকতর চিৎকার করে উঠল, যা মানুষের পক্ষে সম্ভব নয়। তার শরীরটা কাঁপতে শুরু করল। অবয়বটা একবার মানুষের মতো হচ্ছে, পরক্ষণেই ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। সে রাশেদের দিকে আর মনোযোগ দিতে পারল না। তার পুরো অস্তিত্ব যেন ওই জ্বলন্ত গাছের সাথে মিশে যেতে চাইছে। এই সুযোগ। রাশেদ এক মুহূর্তও দেরি না করে ভাঙা দরজা দিয়ে বেরিয়ে এসে প্রাণপণে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। তার একটাই লক্ষ্য, এই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। পিছনে নিশিথিনীর মিলিয়ে যাওয়া আর্তনাদ আর জ্বলন্ত গাছের ফটফট শব্দ। রাশেদ একবারের জন্য পিছনে তাকাল না। ঝড় বৃষ্টির মধ্যেই সে জমিদার বাড়ির গেট পেরিয়ে গ্রামের পথের দিকে দৌড়াতে লাগল। কাদায় জলে সে বারবার আছড়ে পড়ছিল, আবার উঠছিল। তার মাথায় তখন কোনো চিন্তা নেই, শুধু বাঁচার তীব্র আকাঙ্ক্ষা।
পরদিন সকালে ঝড় থেমে গেছে। ঝলমলে রোদ উঠেছে। করিম চাচা যখন জমিদার বাড়িতে এলেন, দেখলেন বাড়ির দরজা হাঁ করে খোলা। রাশেদ সাহেব নেই। তার মনটা কু ডাকে ভরে উঠল। তিনি দৌড়ে বাড়ির পিছনে গেলেন। সেখানে গিয়ে দেখলেন এক আশ্চর্য দৃশ্য। নিমতলার সবচেয়ে পুরনো আর বড় গাছটা পুড়ে কয়লা হয়ে গেছে। তার চারপাশে একটা অদ্ভুত পোড়া গন্ধ। রাশেদকে পাওয়া গিয়েছিল গ্রামের প্রায় শেষ মাথায় একটা খালের ধারে। সে অজ্ঞান অবস্থায় পড়েছিল, তার সারা শরীরে কাদামাটি আর আঁচড়ের দাগ। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল তার চেহারা। ৩০ বছর যুবক রাশেদের মাথার প্রায় অর্ধেক চুল পেকে সাদা হয়ে গেছে। তার চোখ দুটো কোটরে বসা, দৃষ্টি শূন্য। জ্ঞান ফেরার পর সে একটি কথাও বলতে পারেনি, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকত আর থেকে থেকে ভয়ে কেঁপে উঠত। শহরের লোকেরা এসে তাকে নিয়ে যায়। আমডাঙ্গা গ্রামের লোকেরা বলে নিমতলা সেই অভিশাপ কেটে গেছে। নিশিথিনী শক্তির উৎস ওই গাছটা পুড়ে যাওয়ায় সে মুক্তি পেয়েছে নাকি ধ্বংস হয়ে গেছে তা কেউ জানে না। কিন্তু রাশেদ আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। সে আর কোনোদিন কলম ধরেনি। বাকি জীবনটা সে একটা মানসিক হাসপাতালে কাটিয়েছে। ঝড় বৃষ্টির রাত হলেই সে ভয়ে চিৎকার করত, জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতো, ওই যে ও আসছে, ওই যে মিষ্টি গন্ধ, নুপুরের শব্দ। লোকে ভাবে সে পাগল, কিন্তু যারা আমডাঙ্গা গ্রামের সেই রাতের কথা জানে, তারা জানে রাশেদ কি দেখেছিল। তারা জানে কিছু ভয় শুধু গল্প নয়, কিছু অন্ধকার এতটাই গভীর যে একবার তার মুখোমুখি হলে বাকি জীবনটা আর আলোয় ফেরা যায় না। ঝড় বাদলের রাতে নিমতলার ওই পথটা আজও তাই জনশূন্যই থেকে গেছে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।